ডিসির পদবি পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনের স্বাধীন তদন্ত সংস্থা ও বিভাগীয় হাইকোর্ট বেঞ্চে প্রস্তাব। স্বৈরাচার পালানোর আগের প্রত্যেক হত্যাকাণ্ডে বিচার করতে হবে। তারেক রহমান। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় শেষ হলো ইজতেমা। সড়কে ট্রেনে বাড়ি ফেরা মুসল্লিদের ঢল। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। পুলিশকে বাদ দিয়ে স্বাধীন তদন্ত সংস্থা গঠন, দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা ও উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আর দেশকে 4টি প্রদেশে ভাগ করা রাজধানী ঢাকার জন্য ক্যাপিটাল অথরিটি গঠন, নতুন 2টি বিভাগ প্রতিষ্ঠা, মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমানো, জেলা প্রশাসকের পদবি পরিবর্তন এবং উপসচিব তদূর্ধ্ব পদের জন্য প্রশাসন ও অন্যান্য ক্যাডারের কর্মকর্তা সমানুপাতিক করার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে 2 কমিশন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে কমিশনের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে রাখা সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস এসব প্রতিবেদনকে জাতি ও পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা। নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা। সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। বিচার বিভাগীয় সংস্কার কমিশন মোট 352 পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে, যেখানে মামলা জট কমিয়ে নিয়ে আসা, আদালতের বিকেন্দ্রীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করা, আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড আদালতের বাইরে রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। জনপ্রশাসন সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু সুপারিশ করেছে, যেখানে নাগরিকদের সেবাপ্রাপ্তি সহজতর করতে বিভিন্ন পর্যায়ে গণশুনানির ব্যবস্থা রাখা, জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠন, সেবা প্রদানের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে রাখা, কুমিল্লা ফরিদপুরকে বিভাগ করা সহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক এই পদবিটি নিয়ে মানুষের মধ্যে নানান ভুল বোঝাবুঝি আছে, সেজন্য আমরা এটাকে এই 2টি পদবি চেঞ্জ করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার আর উপজেলা কমিশনার, সাব ডিস্ট্রিক্ট কমিশনার করার জন্য প্রস্তাব করেছি। যদি 4টা প্রভিন্স করা যায়, তাহলে আমাদের ধারণা রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে, কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি। ইনফ্লুয়েন্স প্রভিন্স হলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। একই সাথে সুপারিশ করা হয়েছে বেসামরিক পদগুলোতে প্রেষণে সামরিক কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার জন্য। জ্যেষ্ঠ আমলা নিয়োগের জন্য সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস প্রতিষ্ঠার সুপারিশ করে সেখানে 5% সরকারি কর্মকর্তা ভিন্ন ব্যক্তিদের নিয়োগের বিধান রাখা হয়েছে। 5% যাতে বাইরে থেকে, বিদেশে আছে কেউ আসতে চায়, তাদেরকে যদি এরকম প্রতিভাবান হয় তাদের যাতে আনা যায়। ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি, এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। কার্যকারিতা না থাকায় জেলা পরিষদ অবলুপ্ত করা এবং মন্ত্রীর পিএস এপিএস ক্যাডার সার্ভিস থেকে না নিয়ে সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার সুপারিশও করেছে জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিশন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন, সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5,000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2,000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। ব্যক্তি গোষ্ঠী সুনির্দিষ্ট আদর্শ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর নতুন দলে কেউ যোগ দিতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে বলে জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে রাজনৈতিক দল গঠনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দলের নাম, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি কী হবে তা নির্ধারণে এবার দেশের সর্বস্তরের জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান তারা। নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এ সময় সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই, এবং এটা বরাবরই বলে থাকি, এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এসব কুতর্কের মধ্যে যেতে চাই না। এছাড়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 2000 মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য বজায় রয়েছে জানিয়ে নেতারা বলেন, কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচার যত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারের কথা বলে সব প্রক্রিয়া দীর্ঘায়িত করা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। ফেনী সোনাগাজীতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। 2016 সালে বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া ফেনীর সোনাগাজীর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বলেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদীদের করা গুম, হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে অনেকে অপরাধে উৎসাহিত হবে, আর বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তারেক রহমান বলেন, ভোটাধিকার নিশ্চিত হলেই শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে। আর সংস্কারের নামে নির্বাচন বিলম্বের কোনো দুরভিসন্ধি চলছে কিনা এমন প্রশ্নও তার। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়,
তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তির তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। সকলকে কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ৯ কর্মী সহ ৪৭ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সাথে আদালত মামলাটিকে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছে বলেও জানিয়েছেন আইনজীবীরা। এছাড়া অতীতে এই মামলার রায় নিয়ে পক্ষপাতিত্ব হয়েছে বলে আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে। এর আগে গত ৩০ জানুয়ারি এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। ৫ই আগস্টের পর এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি ছাড়া সব আসামি জামিনে মুক্তি পান। এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। জাবেদ আক্তারকে রক্ষা করতে গিয়ে এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ সহ প্রায় ১০ জন আহত হন। পরে জাবেদ আক্তারকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সময় কয়েকটি টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর করা হয়। রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। সেখানে আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে দলটির শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদে জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা চালায় তারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স ভবনের সামনে বসে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায় ল রিপোর্টার্স ফোরাম। দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার জন্য রাজনৈতিক দল হিসেবে জনগণ আওয়ামী লীগের বিচার দাবি করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রেসক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার দোসররা এখনও সরকারে ও প্রশাসনে আছে, তাই সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এই সময় তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে বর্তমান সরকারের সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচনকে। জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবার ক্রমেই হতাশ হয়ে যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের জন্য নতুন ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবের শহীদের স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশে ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং যে যার মতো করে রচনা করেছে দাবি করে জামায়াতের আমির ২৪শে গণ অভ্যুত্থানের ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য আহ্বান জানান। জুলাই শহীদদের নিয়ে ১০ খণ্ডের স্মারকগ্রন্থ উন্মোচন করে তিনি বলেন, সব স্বৈরাচার ফ্যাসিস্টদের একই পরিণতি ভোগ করতে হচ্ছে। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো হবে। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না। বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন।
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে আনিসুলকে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত বছরের 4 আগস্ট সোনারগাঁও কাঁচপুর মহাসড়কে সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন আশিক মিয়া নামে এক পোশাক কারখানার শ্রমিক। 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 14 আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামিদের অনেকে বিদেশে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। নৌ পুলিশের সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি একথা জানান। আর আসামিদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান আইজিপি বাহারুল আলম। আবেদন গ্রহণ করলে সংশ্লিষ্ট দেশ তাদের গ্রেফতার করবে বলেও আশা করেন আইজিপি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে বিভিন্ন স্থানে থানা ও পুলিশের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন। 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠিত হবে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত 10 জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপে মোনাজাতে অংশ নেয় লাখো মুসল্লি। দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। 14 ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়। আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনা চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। শাহজাদ রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে চলতে পারে। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। জাহেল থেকে ছুটা ইয়ের দিকে আল্লাহর দিকে চলে যায় ইনশাআল্লাহ। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের
দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে প্রশাসন। অন্যদিকে পূর্বে ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা দেয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক রুটে উড়োজাহাজে টিকিট বিক্রিতে সিন্ডিকেট বন্ধ ও ভাড়া কমানোর দাবি জানিয়েছেন প্রবাসী কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা অভিযোগ করেন, বিদেশ কর্মী পাঠানোর প্রক্রিয়াকে সহজ করার পরিবর্তে কঠিন করা হচ্ছে। সৌদি আরবে কর্মী পাঠাতে অনুমতি দিতে সত্যায়নের নতুন নিয়ম করে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বেকায়দায় ফেলছে। এতে সামনে অভিবাসন খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। এ সময় তারা আরও অভিযোগ করেন, পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে। এমনটা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এসব বিষয়ে প্রবাসী কল্যাণ সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। সচিব জানান, সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। কুমিল্লায় যৌথ বাহিনীর আটকের পর তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20-25 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, দুপুরে নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার থানায় এসে মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী উল্লেখ করেন, গত 31 জানুয়ারি মধ্যরাতে যৌথ বাহিনী পোশাকধারী একদল যুবক এসে বাড়িতে অভিযান চালিয়ে তৌহিদকে তুলে নিয়ে যায়। পরদিন দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুলের নিথর দেহ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় আরও বলা হয়, উল্লেখিত আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এবং মিথ্যা অভিযোগ দিয়ে তৌহিদকে নির্যাতন করে হত্যা করেছে। নগদে নিবেদিত অর্থনীতির খবর। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের পর সোনার দাম বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, সেফ হেভেনে চাহিদা অব্যাহত থাকার কারণে সোনার দাম বাড়ছে। বুধবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ $2,858.12 হয়। একই সময়ে মার্কিন সোনার মূল্য আউন্স প্রতি 0.3% বেড়ে $2,884.60 হয়েছে। ডিসির পদবি পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনে, স্বাধীন তদন্ত সংস্থা ও বিভাগীয় হাইকোর্ট বেঞ্চে প্রস্তাব। স্বৈরাচার পালানোর আগের প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার করতে হবে, তারেক রহমান। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় শেষ হলো ইজতেমা। সড়কে ট্রেনে বাড়ি ফেরা মুসল্লিদের ঢল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।